রেস্টুরেন্টের যে ইয়াটা দিছিলাম যে আপনারা তিনজন বন্ধু মিলে কোন একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার পর আপনারা হচ্ছে ওই ইয়ের মধ্যে রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় আছে তিনজন, ঠিক আছে? কারণটা কি রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় আছেন কেন? কারণ হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে একটাই মাত্র বসার জায়গা এবং আপনারা চাচ্ছেন যে রেস্টুরেন্টের মধ্যেই বসে খেতে, ঠিক আছে? আবার ওইখানে হচ্ছে একজনের বেশি অ্যালাউ করবে না। ওই রেস্টুরেন্টের মধ্যে একজনে বসার জায়গায় একজনে বসে বসে খাইতে পারবে। তো এখন হচ্ছে আপনারা কি করলেন, আপনারা সবার পেটেই প্রচন্ড পরিমাণে ক্ষুধা। তো আপনারা কি করলেন, আপনারা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে সুন্দর মতো দাঁড়ায় থেকে ওই রেস্টুরেন্টের মধ্যে ঢোকার ট্রাই করতেছেন, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো রেস্টুরেন্টের মধ্যে ফাইন যখন মানে এখন হচ্ছে যে ঢুকবেন সবার পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা। তো আপনারা একটা টেকনিক অবলম্বন করলেন। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে সবাই হচ্ছে 1 মিনিট করে করে ঢুকবে, 1 মিনিট করে করে ওই 1 মিনিটের মধ্যে যতটুকু খেতে পারবে, খাওয়া শেষ হোক বা না হোক, তার হচ্ছে ওই খাওয়া শেষে ওই 1 মিনিট শেষে ওই রেস্টুরেন্টটা থেকে বাইরে হয়ে আসতে হবে। এরপরে সেকেন্ড ফ্রেন্ডটা ঢুকবে, এরপরে থার্ড ফ্রেন্ডটা ঢুকবে, এরকম করে 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 হচ্ছে তারা মানে তাদের খাবারটা খাবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? কারো কি কোনো কনফিউশন আছে এতটুকুতে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এইটাই আর কি। তো এই জিনিসটাই হচ্ছে যে মাল্টি প্রোগ্রামিং, মানে সিঙ্গেল ইউজার কান্ট কিপ সিপিইউ বিজি অল দা টাইম। মানে এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সির জন্য ইউজ করা হয়ে থাকে। যে আপনার যে সিঙ্গেল ইউজার আছে, সিঙ্গেল ইউজারটা হচ্ছে আপনার পিসিকে সব সময় বিজি রাখতে পারে না। বুঝতে পারছেন? মানে সিঙ্গেল ইউজাররা হচ্ছে মনে করেন আপনি আপনার পিসি, আপনি যখন ভার্সিটিতে আসতেন আগে, ঠিক আছে? এখন না হয় আপনি পিসিতে হচ্ছে মুভি দেখেন সারাদিন, গেম খেলেন, কাজ করেন, কোড করেন, যে কোনো কিছু ইচ্ছা করেন, বা অনেকে দেখা গেছে যে মনে করেন কোনো কিছুই করেন না পিসির মধ্যে, তো যেটাই হোক। এখন মনে করেন আপনি যখন আপনার ভার্সিটি, মনে করেন আপনার ভার্সিটি খোলা, সবকিছু খোলা। এখন আপনি হচ্ছে আপনার যে ভার্সিটিতে পিসি আছে, তো প্রত্যেকেরই একটা একটা করে পিসি, তাই না? তো এখন যদি প্রত্যেকের একটা করে পিসি না থেকে তিনজন যদি একটা পিসি ইউজ করতো, তাহলে জিনিসটা কিরকম হতো? আপনাদের যেহেতু প্রত্যেকের একটা একটা করে পিসি হয়ে গেছে, তো আপনারা যখন ভার্সিটিতে আসেন তখন কিন্তু আপনাদের পিসিটা আইডিয়ালি পড়ে থাকে, তাই না? তো আপনারা হচ্ছেন সিঙ্গেল ইউজার। তো সিঙ্গেল ইউজার আপনার পিসিকে সবসময় বিজি রাখতে পারেন না। মানে ওই সময় হচ্ছে পিসিটা অফ থাকে, আইডল থাকে। বাট যখন এটার মধ্যে হচ্ছে মাল্টি ইউজার অ্যাড হয়, মাল্টি ইউজার মানে কি, আপনার রুমে মনে করেন একটা ডেস্কটপ আছে, আপনার ইউজার হচ্ছে 5 জন। তখন আপনারা কি ডিসাইড করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই টাইমগুলো আমি এই টাইমে ইউজ করব, তুই ওই টাইমে ইউজ করবি, তুই আমার টাইমে ইউজ করতে পারবি না। এইরকম টাইপের ইয়াগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে কি দেখা যাবে? সেই ক্ষেত্রে দেখা যাবে কি, আপনার পিসিটা সারাক্ষণ ইউজের উপরেই আছে, তাই না? কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে? তো জি এই স্যার, যে বুঝতে পারছি। এই জিনিসটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, যে আপনার একটা কাজের পর আরেকটা কাজ সব সময় রেডি থাকবে করার জন্য, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। তো আপনার এই যে দেখেন, এই যে মাল্টি প্রোগ্রামিং অর্গানাইজেড জব, সো সিপিইউ অলওয়েজ ওয়ান হ্যাজ টু এক্সিকিউট। মানে মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে এমন ভাবে জবগুলোকে স্কেডিউল করে রাখে যে সিপিইউ সবসময় একটা না একটা জব, মানে যতক্ষণ পর্যন্ত অন আছে সে, একটা না একটা জব কাজ করার জন্য রেডি হয়েই থাকে। মানে অন আছে সে বাট কোনো কাজ করতেছে না, এরকম হবে না। তো এই সাবসেট অফ টোটাল জব ইজ কেপ্ট ইন মেমোরি। মানে টোটাল জবের একটা সাবসেট, মানে আপনার কোন কোন জবগুলা করবে না করবে এগুলো হচ্ছে মেমোরিতে আগে থেকেই হচ্ছে সেট আপ করা থাকে, ওই সিপিওর মেমোরিতে সেট আপ করা থাকে। এখন সিপিওর মেমোরিতে এই সকল জিনিসগুলো কিভাবে সেট আপ করা থাকে, কি এইগুলো কিভাবে থাকে না থাকে, এগুলা ইন ডিটেলস, এগুলা নিয়ে এক একটা চ্যাপ্টারই আছে আমাদের সামনে, আমরা পড়বো যে প্রসেস কি, কিভাবে প্রসেস, মানে প্রসেস কি জিনিস, এগুলো আমরা দেখবো। যে এই সকল সিপিও গুলা এই সকল জব গুলাকে কিভাবে প্রসেস করে এগুলাও দেখবো। মানে এগুলা নিয়ে হচ্ছে আমাদের, বললাম তো, একটা আলাদা আলাদা চ্যাপ্টারই আছে। এখানে জাস্ট হলে আপনাদের বেসিক আইডিয়া গুলা দিতে আর কি। তো ওয়ান জব সিলেক্টেড রান বাই জব স্কেডিউলিং, মানে এখন আপনার মেমোরিতে তো অনেকগুলো কাজ আছে। এই যে একটু আগে বললাম যে মনে করেন ওই যে রেস্টুরেন্টের সামনে হচ্ছে আপনার সবগুলো বন্ধু দাঁড়ায় আছে তিনজন। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে কে কে স্যাক্রিফাইস করবে, কে আগে ঢুকবে, কে পরে ঢুকবে। তো এরকম একটা ইয়ে আছে না, মানে সবাই, কারণ সবার পেটেই তো ক্ষুধা, সবাই তো আগে ঢুকতে চাইবে, তাই না? তো কে আগে ঢুকবে, তো এটা হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করতে পারে? মনে করেন আপনারা ইয়ে করলেন যে যেই যে হচ্ছে আগে ঢুকবে তার হচ্ছে মনে করেন খাবারের বিল যা আসে, সে যদি অর্ধেক পেমেন্ট করে, তিনজন ফ্রেন্ড, সে যদি অর্ধেক পেমেন্ট করে তাহলে হচ্ছে সে আগে ঢুকতে পারবে। মানে জিনিসটা হচ্ছে এরকম। আর বাদ বাকিটা কি হবে? মনে করেন বাদ বাকি যে দুইজনের মধ্যে পরে কে আগে ঢুকবে,
ওই দুজনের মধ্যে মনে করেন যে যার হচ্ছে ইয়ে মনে করেন পরবর্তীতে যে হচ্ছে সর্বোচ্চ বিল পেমেন্ট করবে, সেকেন্ড সর্বোচ্চ, সে হচ্ছে আগে ঢুকবে। থার্ডে কি করবে, থার্ড হচ্ছে সবচেয়ে কম বিল পেমেন্ট করবে, সে হচ্ছে পরে ঢুকবে। তো এইরকম করে একটা ইয়ে হইতে পারে। আরেক ভাবে কিভাবে হইতে পারে, যার সবচেয়ে বেশি ক্ষুধা, মানে সে এখন না খেতে পারলে মরেই যাবে, এরকম টাইপের একটা অবস্থা, সে আগে ঢুকতে পারে। এরপর হচ্ছে যার একটু কম ক্ষুধা, মানে ওর থেকে একটু কম ক্ষুধা লাগছে, ওই থার্ডের থেকে একটু কম বাট ফার্স্টের থেকে একটু বেশি, মানে ওইরকম আর কি, ফার্স্টের থেকে একটু কম বাট থার্ডের থেকে একটু বেশি ক্ষুধা লাগছে, সে হচ্ছে সেকেন্ডে ঢুকতে পারে। তো এই যে এরকম যে ওয়ান জব ইজ সিলেক্টেড রান বাই জব স্কেডিউলিং, মানে আপনার প্রসেস থেকে কোন, আপনার মেমোরি থেকে কোন জবটা আগে যাবে, কোন কাজটা আগে করবে, এটা কিসের উপরে ডিপেন্ড করবে, এটা হচ্ছে জব স্কেডিউলিং। আমাদের জব স্কেডিউলিং বলে একটা জিনিস আছে, প্রসেস আছে, প্রসিডিউর আছে, অ্যালগোরিদম আছে। ওই জব স্কেডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে এই কাজটা করে থাকে। তো when it has to wait or switches to another job, মনে করেন কোন একটা কাজের জন্য আপনার ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে হচ্ছে, তখন সে ওইটা আলাদা একটা জবে সুইচ করে ফেলে। ঠিক আছে, তো এই সকল জিনিসপত্র আমরা সবকিছুই দেখবো আর কি, বুঝতে পারছেন? এই সকল জিনিসগুলো আমরা সব ইন ডিটেইলস দেখবো, তো তখন হচ্ছে জিনিসপত্রগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আর এইটা গেল মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মাল্টি প্রোগ্রামিংটা কি জিনিস? মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে আপনার সিপিওটা সবসময় একটা করে জব মাথার মধ্যে রেখে দেয়, যেন আপনার সিপিওটাকে আইডেল বসে না থাকতে হয়। আর মাল্টিটাস্কিংটা কি জিনিস? মাল্টিটাস্কিংটা হচ্ছে আপনার সিপিও মনে করেন দুইটা জব একত্রে করতেছে, মনে করেন দুইটা কাজ একত্রে করতেছে। ঠিক আছে, তো একত্রে করার পরে মনে করেন ওই যে ওই রেস্টুরেন্টের উদাহরণই দিই, মনে করেন আপনার ফ্রেন্ডটা ঢুকছে, ওই প্রথম ফ্রেন্ডটা ঢুকছে, ঢোকার পরে 30 সেকেন্ড যাওয়ার পরে কি হয়েছে, 30 সেকেন্ড যাওয়ার পর আপনার ওই ফ্রেন্ডের খাওয়ার কথা 1 মিনিট, তো 30 সেকেন্ড যাওয়ার পরে কি হয়েছে, 30 সেকেন্ড যাওয়ার পর আপনার ফ্রেন্ডটারে বলতেছে যে ওই যে সরি, সাপোজ আপনার ফ্রেন্ডটা এমন একটা খাবার অর্ডার করছে ওইটা ওদের স্টকে নাই, তো আপনার কি করতে হবে, আপনার ফ্রেন্ডটারে বসে বসে ওয়েট করতে হবে না ওই 30 সেকেন্ড। আমি কি বুঝতেছি? আমরা কি সবাই বুঝতেছি? তো আপনার জি স্যার, বুঝতেছি। আমার ফ্রেন্ডটাকে তো 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমার ফ্রেন্ডটা 30 সেকেন্ড ওয়েট না করে সে কি করবে, সে হচ্ছে আরেকটা মনে করেন বাইরে থেকে আরেকটা ফ্রেন্ড তখন এসে জয়েন করবে, ওর যেটা পছন্দ ও হচ্ছে ওই কাজটা হচ্ছে করে ফেলবে। তো মাল্টিটাস্কিং জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটা সিপিও হচ্ছে যখন কোনো একটা কিছুর জন্য ওয়েট করে, সিপিও গুলা হচ্ছে এত দ্রুত জব সুইচ করে, মানে একটা কাজ থেকে আরেকটা কাজে এত দ্রুত জব সুইচ করে, তো আপনার দেখলে মনে হবে কাজগুলা যেন প্যারালালি হচ্ছে, মানে প্রত্যেকটা কাজ একই সাথে হচ্ছে প্যারালালি হচ্ছে। এই যে দেখেন, ইন লজিক্যাল এক্সটেনশন ইন হুইচ সিপিও সুইচেস জব সো ফ্রিকোয়েন্টলি দ্যাট ইউজার ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ দ্য জব হোয়াইল ইট ইজ রানিং, ক্রিয়েটিং অ্যান ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। মানে ইউজাররা দেখে কি বুঝবে? আমরা সবাই কি জাভা পড়ছি? জি স্যার, গত সেমিস্টারে পড়ছি। আচ্ছা, জাভার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল থ্রেড। থ্রেড পড়ছিলাম আমরা, মাল্টি থ্রেড, মাল্টি থ্রেড পড়ছিলাম। আচ্ছা, মাল্টি থ্রেডের মধ্যে কি হইতো বাবা, মনে আছে? যে আপনার তিন চারটা জব, তিন চারটা প্রোগ্রাম একসাথে থাকতো না? এটা প্রোগ্রাম বলবো না কি বলবো, এটা তিন চারটা পার্ট একসাথে থাকতো। মানে আসলে জিনিসটা ছিল হচ্ছে এরকম যে ওই একটা কাজ, মানে কাজগুলোকে হচ্ছে কি কিভাবে করতো, থ্রেড প্যারালালি করতো না? যে মনে করেন মানে ফার্স্টে এই এই ইয়ার থেকে করতেছে, তারপরে ওই ইয়ার থেকে করতেছে, তারপরে আবার ওই প্রসেসে গিয়ে সুইচ করতেছে, এরকম করে করতো না কাজটা? যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে পি ওয়ান করতেছে 1 সেকেন্ড, তারপর আবার পি2 কাজ করতেছে 1 সেকেন্ড, বা আবার পি ওয়ান কাজ করতেছে 2 সেকেন্ড, এরপর আবার পি2 কাজ করতেছে 1 সেকেন্ড। মানে প্রসেস গুলা এত দ্রুত সুইচ হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছিল? কাজগুলা যেন প্যারালালি হচ্ছে, তাই না? দুইটা প্রসেসের মধ্যে কাজগুলা যেন প্যারালালি হচ্ছিল। এইটা আপনার কাছে মনে হচ্ছিল না? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, ফাইন। তো বাট মাল্টি থ্রেডিং এ কি কাজগুলো প্যারালালি হয়? আমি একটা দিয়ে বলে রাখি যে আপনার কম্পিউটারে যত কাজই হোক না কেন, আপনার যতভাবে বলুক না কেন যে এই কাজগুলো হচ্ছে মানে এত দ্রুত, সব জায়গায় দেখবেন যে কাজগুলো এরকম করেই বলবে, কাজগুলো এত দ্রুত হয় মনে হয় যেন প্যারালালি হচ্ছে। ঠিক আছে, বাট কম্পিউটারে আসলে কোনো কাজই হচ্ছে প্যারালালি করা পসিবল না। ঠিক আছে, আপনারা কি কেউ গ্রাফিক্স ডিজাইন করছেন? গ্রাফিক্স ডিজাইন বলতেছি, আপনারা অ্যানিমেশন কেউ কখনো বানাইছেন? অ্যানিমেশন, অ্যানিমেটেড মুভি অনেকগুলো বের হয় না? আপনারা কি দেখছেন অ্যানিমেটেড মুভিগুলো? জি স্যার।
জি স্যার, অ্যানিমেটেড মুভি দেখছি। তো অ্যানিমেশন কি আপনারা কখনো বানাইছেন? অ্যানিমেশন, এই যে আমরা যে অ্যানিমেশন বানাই, অ্যানিমেশন গুলো আসলে কিভাবে কি করে এটা কি জানেন? কারো কি বেসিক আইডিয়া আছে? এই যে ইব্রাহিম সাহেব বানাইছে, ইব্রাহিম সাহেবের কি বেসিক আইডিয়া আছে কিভাবে বানায় অ্যানিমেশন? আচ্ছা দেখেন, এটা খুব একটা মজার জিনিস, বুঝতে পারছেন? মানে খুব মজার জিনিস আর খুব ইজি জিনিস এই অ্যানিমেশন বানানোটা। তো কিরকম ইজি জিনিস? তো আহ, দেখেন, এইখানে হচ্ছে মনে করেন আহ, আপনারা হচ্ছে একই, মনে করেন একটা মানুষ হচ্ছে হাঁটবে, আপনি হাঁটার হচ্ছে ওর, মনে করেন একটা পজিশন থেকে এ পজিশন থেকে বি পজিশনে যাবে, এ পজিশন থেকে বি পজিশনে একটা মানুষ যখন হাঁটে আপনারা নেটে দেখবেন যে এগুলোর ছবি পাবেন। তো ছবিটা আপনারা কি করবেন, এই সকল ছবিগুলো কালেক্ট করেন, বুঝতে পারছেন? কালেক্ট করে কি হয়, কালেক্ট করার পর ছবিটা হচ্ছে এক জায়গায় রাখে, রাখার পরে ওই ছবিটা, ওই যে কালেক্ট করা ছবিগুলো, মনে করেন এ থেকে বি পজিশনে যাওয়ার জন্য সে 50টা ছবি আছে এরকম, ঠিক আছে? আপনারা এনিমেটেড পিকচার লিখে সার্চ দিলেই দেখবেন যে অনেকগুলো ছবি পাচ্ছেন, মনে করেন এনিমেটেড ওয়াকিং পিকচার এরকম করে লিখে সার্চ দিলে দেখবেন যে হাঁটার অনেকগুলো ছবি পাচ্ছেন একই সাথে একই সিকোয়েন্সে, ঠিক আছে? তো আপনি যখন পরবর্তীতে কি করবেন, একটা লুপ চালায় ওই ফিগার গুলাকে রান করে দিবেন না, তখন আপনার মনে হবে কি, মানে কাজটা এত, মনে করেন আপনারা যখন পিসিতে ইয়াটা করেন, কোনো কিছু রান করেন, ঠিক আছে? রান করার পরে জিনিসটা কি হয় বলেন তো? এই যে মনে করেন লুপ চালান 1 থেকে 10 পর্যন্ত, 1 নিমিষের মধ্যে চলে আসে না আপনি যখন আউটপুট দেখেন? তখন হচ্ছে ওই ছবিগুলা এত দ্রুত এক্সিকিউট হবে, আপনার কাছে মনে হবে কি একটা মানুষ এ পজিশন থেকে বি পজিশনে মনে হয় হেঁটে যাচ্ছে। এইভাবেই হচ্ছে জিনিসগুলা অ্যানিমেশন গুলা তৈরি করে। এগুলা কিন্তু প্রত্যেকটাই এক একটা স্টিল পিকচার থাকে, বুঝতে পারছেন? স্টিল পিকচার থাকে, যে প্রত্যেকটাই একটা করে স্টিল পিকচার থাকে, ওই স্টিল পিকচারে হচ্ছে এগুলা করে। একটা মুভি আছে, আমি মুভিটার নাম ভুলে গেছি, এটা হচ্ছে জাপানিজ মুভি, মুভিটা খুব বেশি পপুলার হয় নাই, ঠিক আছে? ওই মুভিটা বানাইতে হচ্ছে 12 বছর লাগছিল, এই এই কনসেপ্ট ইউজ করে। প্রত্যেকটা মানে এখানে তো আমি বললাম যে নেট থেকে কালেক্ট করছে, বাট সে হচ্ছে কি করছে, প্রত্যেকটা পিকচার ড্র করছে, প্রত্যেকটা পিকচারের মুভমেন্ট গুলা ড্র করছে। মনে করেন অ্যানিমেশন মুভিগুলোতে মারামারি দেখায় না, যে এ এর সাথে মারামারি করতেছে, ওর সাথে মারামারি করতেছে, তো মারামারি করলে কতগুলা পজিশন ইয়া করতে হয়, কতগুলা মানে চেঞ্জ করতে হয়। একটা মুভি আছে, এটার মুভিটার নাম আমি ভুলে গেছি, মোয়ানা নাকি? না, এটা এনিমেটেড মুভি আর কি, জাপানিজ, মোস্ট প্রবাবলি জাপানিজ বা এরকম টাইপের। তো ওইটা হচ্ছে প্রায় আপনার 12 বছর লাগছিল হচ্ছে মুভিটা তৈরি করতে, বুঝতে পারছেন? এই অ্যানিমেটেড মুভিটা তৈরি করতে। তো সে হচ্ছে, তার কি মুভিটার বৈশিষ্ট্য কি ছিল, সে হচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে সে ইয়া করছিল, যে নিজে নিজে তৈরি করছিল আর কি, যে এইরকম করে স্টিল পিকচার পিকচার ইয়ে করে জিনিসগুলোকে একত্রিত করছিল। তো এইটাই আর কি। তো এই যে জিনিসটা, মনে করেন কাজ যে এত দ্রুত জব সুইচ করা বা এত দ্রুত এক্সিকিউট করা, মানে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়া, একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করা, এই জিনিসটা এত দ্রুত হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাল্টিটাস্কিং। আমি কি বুঝাইতে পারছি? মানে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস, একটা প্রসেস থেকে আরেকটা জি প্রসেস, স্যার। মানে মানে এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি, মানে যে কাজগুলো এত দ্রুত সুইচ হয়, একটা পজিশন থেকে একটা আরেকটা পজিশনে এত দ্রুত যায়, আপনার দেখলে মনে হবে যেন জিনিসটা খুব সুইফটলি হচ্ছে। এই যে এই প্রসিডিউর গুলো, এই প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে মাল্টিটাস্কিং। কারো কি কোনো কনফিউশন আছে মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে ডিফারেন্সটা কি? সবাই বুঝতে পারছেন? সবাইকে আমরা বুঝতে পারছি মাল্টি প্রোগ্রামিং এ কি হয়? মাল্টি প্রোগ্রামিং এ হচ্ছে কাজগুলো সবগুলা কাজ কনকারেন্টলি হয়, এবং সিপিইউ যেন প্রত্যেক টাইমে বিজি থাকে, এই জন্য হচ্ছে আপনার একটার পর একটা কাজ মেমোরিতে হচ্ছে স্টক করা থাকে, মানে মেমোরিতে হচ্ছে স্টোর করা থাকে। আর মাল্টি টাস্কিং এ কি হয়, মাল্টি টাস্কিং এ হচ্ছে কাজগুলা প্যারালালি চলতে থাকে, মানে কাজগুলা হচ্ছে দ্রুত জব সুইচ হইতে থাকে, একটা জব থেকে আরেকটা জব দ্রুত সুইচ হইতে থাকে, যেন আপনার দেখলে মনে হয় কি কাজগুলো প্যারালালি হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং, ঠিক আছে? তো টাইম শেয়ারিং ও বলা হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জবের জন্য একটা সার্টেন টাইম পিরিয়ড দেওয়া থাকে, ওই টাইমটা শেষ হইলেই সে জবটাকে দ্রুত সুইচ করে। তো এই সবগুলো হচ্ছে আমরা দেখবো ইন ডিটেইলস। তো এখন হচ্ছে এই যে মানে এখানে একটা মেমোরি লেআউট দেওয়া আছে, যে অপারেটিং সিস্টেমে জবগুলো কিভাবে আহ, দেওয়া থাকে আর কি। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে ইন ডিটেইলস দেখবো। তো এই যে এখন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের অপারেশন গুলা দেখবো, মানে অপারেটিং সিস্টেম কিভাবে অপারেট করে।
তো এইখানে হচ্ছে দুইটা বিট থাকে, একটা হচ্ছে ইউজার, দুইটা মোড থাকে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। ঠিক আছে? তো সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হচ্ছে ইউজার মোড থাকে, একটা হচ্ছে কার্নেল মোড থাকে। তো ইউজার মোডে হচ্ছে ইউজার মোড, আরেকটা হচ্ছে মোড বিট থাকে। মোড বিট দিয়ে কি করে বেসিক্যালি, মোড বিটটা দিয়ে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা ইউজার মোডে অপারেট করতেছে না কার্নেল মোডে অপারেট করতেছে, এই জিনিসটা ডিস্টিংগুইশ করে। আমি আবার বলি, অপারেটিং সিস্টেমের অপারেশন, ডুয়েল মোড অপারেশনে কাজ করে অপারেটিং সিস্টেমটা। তো কিভাবে কাজ করে, একটা হচ্ছে ইউজার মোড থাকে, একটা হচ্ছে আমার কার্নেল মোড থাকে। তো ইউজার মোডে কি করে, ইউজার মোড আর কার্নেল মোড থাকে। তো ইউজার মোডে কি করে বেসিক্যালি, তো আচ্ছা একটু সরি, তো এই ইউজার মোড আর কার্নেল মোড, এই আপনার অপারেটিং সিস্টেমটা কোন মোডে আছে বেসিক্যালি, ইউজার মোডে আছে নাকি কার্নেল মোডে আছে, এই সকল জিনিসটা ডিস্টিংগুইশ করার জন্য হচ্ছে মোড বিট বলে একটা দেওয়া থাকে, ওই মোড বিটটা ইউজ করা হয়। মোড বিটের ভ্যালু দুইটা হইতে পারে, হয় 0 হবে না হয় 1 হবে। ঠিক আছে? তো এটা আমরা দেখবো। তো এই যে প্রোভাইড, এই যে মোড বিট কে দেয়, হার্ডওয়্যার প্রোভাইড করে, প্রোভাইড অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ when the system is running user code or kernel code। মানে আপনার সিস্টেমটা ইউজার কোড রান করতেছে না কার্নেল কোড রান করতেছে, ওই জিনিসটা ইয়ে করে, ডিফাইন করে। তো এখন আপনার কার্নেল মোডে হচ্ছে কোন কোন জিনিসগুলো রান হয়, এইটা আমাকে জানতে হবে। তো আমার কার্নেল মোডে হচ্ছে আমার সিস্টেমের কিছু প্রিভিলেজড ইনস্ট্রাকশন আছে, হার্ডওয়্যারের কিছু প্রিভিলেজড ইনস্ট্রাকশন আছে, ওইগুলা শুধুমাত্র কার্নেল মোডেই রান হইতে পারে, ওইগুলো আমার ইউজার মোডে রান হইতে পারে না। ধরেন আমার কম্পিউটারটা যখন স্টার্ট হয়, মনে আছে আমরা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম করছিলাম যে আমার ইয়াটা যখন স্টার্ট হয় তখন হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা লোড হয়, মনে আছে সবার? এই যেগুলো পড়ছিলাম যে আমরা, ওই যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম একবারে শুরুতে পড়ছিলাম যে আপনার কম্পিউটারটা সুইচ অন হইলে কোন প্রোগ্রামটা সবার ফার্স্টে লোড হয়, সবার ফার্স্টে লোড হয় বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কই থাকে? কার্নেলে থাকে। তো এই যে এইগুলা হচ্ছে কিছু কিছু ইনস্ট্রাকশন থাকে হচ্ছে আপনার প্রিভিলেজ, ওইগুলা অন করার জন্য আপনার সবসময় কার্নেল মোডে কি করতে হবে, সুইচ করতেই হবে। কিরকম মনে করেন, ইউজারের কাছ থেকে একটা ইনফরমেশন নিয়ে আসলো, নিয়ে এসে ওইটাকে কি করতে হবে, আমার মেশিন কোডে কনভার্ট করতে হয় না? এই যে মেশিন কোডে কনভার্ট করার জন্য আপনার হচ্ছে এটা কোন মোডে আসতে হবে, কার্নেল মোডে আসতে হবে। কারণ কার্নেল মোডে না আসলে ওইটা মেশিন কোডে কনভার্ট করতে পারবে না, ওইটা হচ্ছে হার্ডওয়্যারের সাথে রিলেটেড কার্নেল মোডটা। ঠিক আছে? তো এইখানে কার্নেল মোড, এই হার্ডওয়্যারটা হচ্ছে কি করলো, প্রসেস করে দিল, ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলো, পরে আবার কার কাছে সুইচ করতে হবে, ওই ইউজার মোডে সুইচ করতে হবে ওই ইউজারের কাছে যাওয়ার জন্য। তো এইসব জিনিসগুলো পরবর্তীতে ফিগারের মাধ্যমে দেখানো আছে, ফিগারের মাধ্যমে আমরা বুঝবো আর কি। তো সিস্টেম কল চেঞ্জেস মোড টু কার্নেল এন্ড রিটার্ন ফ্রম কল রিসেটস টু ইউজার। আচ্ছা এখানে দেখেন, এই যে একটা সুন্দর একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে? এই ফিগারটার এক্সপ্লেনেশন দেওয়া নাই, বাট আপনাকে কিন্তু এক্সামে যদি আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন, এক্সামে আসলে আমি যেরকম করে বলতেছি, আমি বাংলায় বলতেছি, বাট এটা হচ্ছে আপনাকে ইংরেজিতে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। আমি যেরকম করে বলতেছি ওরকম করে রিপ্রেজেন্ট করলে হবে। দেখেন এখানে হচ্ছে একটা ইউজার প্রসেস এক্সিকিউটিং দেওয়া আছে, কল সিস্টেম কল, রিটার্ন ফ্রম সিস্টেম কল, ইউজার মোড বিট 1, কার্নেল মোড বিট 0। আমি আবার বলতেছি অপারেটিং সিস্টেম হচ্ছে দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। তো আপনার সিস্টেমটা, আপনার প্রসেসটা, আপনার অপারেটিং সিস্টেমটা ইউজার মোডে আছে না কার্নেল মোডে আছে, এটা আমি ডিফাইন করতে পারবো হচ্ছে মোড বিট দিয়ে। মোড বিট যদি 1 হয়, মোড বিটের ভ্যালু যদি 1 হয়, আচ্ছা, মোড বিটের ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে সে ইউজার মোডে আছে। মোড বিটের ভ্যালু যদি 0 হয় তার মানে সে কার্নেল মোডে আছে। সাপোজ আপনার একটা ইউজার প্রসেস সে এক্সিকিউট করতেছিল, ইউজারের থেকে কোন একটা অ্যাপ্লিকেশন সে এক্সিকিউট করতেছে, তখন হচ্ছে একটা ইন্টারাপ্ট হয়েছে, মানে সিস্টেম কল হয়েছে। সিস্টেম কলটা হচ্ছে কোন জায়গা থেকে হয়েছে, কার্নেল মোড থেকে। তখন তাকে কোড থেকে কই সুইচ করতে হবে, ইউজার মোড থেকে কার্নেল মোডে সুইচ করতে হবে। তখন সে কি করে, তখন তার মোড বিট কত ছিল 1, তখন সে চেঞ্জ করে মোড বিট কত করবে 0, 0 0 স্যার। করলো। 0 করার পরে হচ্ছে সে তার মোড বিটটা কত করলো, 0 করার পরে সে হচ্ছে ওই সিস্টেম কলটাকে হচ্ছে এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে সে হচ্ছে মানে তার কাজ শেষ, এই ইয়েতে কার্নেল মোডে তার কাজ হচ্ছে শেষ। শেষ হয়ে যাওয়ার পর সে হচ্ছে আবার কোন মোডে রিটার্ন করবে, ইউজার মোডে রিটার্ন করবে না? জি ইউজার স্যার। মোডে যখন রিটার্ন করবে তখন হচ্ছে তার মোড বিট কত হয়ে যাবে, 1 1। যখন সে মোড বিট 1 করে দিবে তখন আপনি দেখে কি বুঝতে পারবেন, বাইরে থেকে দেখে আপনার ইউজার মোড বিট 1, তার মানে আপনার সিস্টেমটা কোন মোডে আছে, ইউজার মোডে স্যার আছে। ইউজার মোডে।
আমি কি বুঝাইতে পারছি টোটাল প্রসেসটা কিভাবে কাজ করবে? কারো কি জি কোনো স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে এই যে টোটাল জিনিসটা নিয়ে? কি কারো কোনো কোশ্চেন আছে? আমি ঠিক যেইভাবে বললাম ওইভাবেই আপনার খাতায় লিখতে হবে। স্যার বুঝতে লিখার পারছেন? স্টাইলটা কি তাহলে ইউজার প্রসেস এক্সিকিউটিং থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার প্রসেস এক্সিকিউটিং থেকে শুরু করবেন। আমি আবার বলি, ইউজার প্রসেস থেকে এক্সিকিউটিং থেকে কিভাবে শুরু করবেন? আপনার অপারেটিং সিস্টেমটা ফার্স্ট এরকম করে লিখে রাখবেন। আমাদের অপারেটিং সিস্টেম ডুয়েল মোড অপারেশনে কাজ করে। কি কি থাকে? ইউজার মোড থাকে আর কার্নেল মোড থাকে। মোড বিট দিয়ে কি করতে পারি আমরা? মোড বিট দিয়ে হচ্ছে ইউজার মোডে আছে না কার্নেল মোডে আছে, ওই জিনিসটা আমরা ডিস্টিংগুইশ করতে পারি। ফাইন। আপনার কিছু কিছু সিস্টেম আছে ওইটা সবসময় কার্নেল মোডে হচ্ছে কি করবে? এক্সিকিউট করবে। এই জন্য আমাদের কার্নেল মোডে ওইগুলাকে বলা হয় হচ্ছে প্রিভিলেজড ইনস্ট্রাকশন। তো ওইগুলো হচ্ছে সবসময় আপনার কার্নেল মোডে এক্সিকিউট করে। তো এই জন্য হচ্ছে আমাদের কার্নেল মোডে সুইচ করতে হয়। আচ্ছা, তো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে যে আপনারা এইখানে বর্ণনা দিবেন যে যখন ইউজারে থাকে তখন ইউজার মোডে থাকে তখন মোড বিট হয় 1, কার্নেল মোডে থাকলে মোড বিট 0। জি স্যার। সাপোজ ফর এক্সাম্পল হচ্ছে কোন একটা ইউজার প্রসেস এক্সিকিউটিং করতেছিল, এর মাঝে হচ্ছে একটা ইন্টারাপ্ট হইছে সিস্টেম কল হইছে আর কি। তো ওই সিস্টেম কলটাকে এক্সিকিউট করার জন্য ওকে হচ্ছে কোন মোডে যাইতে হবে? কার্নেল মোডে সুইচ করতে হবে। যখন সে ইউজার মোডে কাজ করতেছিল তখন তার মোড বিট কত ছিল? 1। যখন সে কার্নেল মোডে সুইচ করবে তখন তার মোড বিট কত করতে হবে? অবশ্যই 0 করে দিতে হবে। ঠিক আছে? তো যতক্ষণ সে কার্নেল মোডে থাকবে তার মোড বিট 0 থাকবে, সে ওই সিস্টেম কলটা যেটা ইন্টারাপ্ট হচ্ছে ওইটা এক্সিকিউট করলো। এক্সিকিউট করার স্যার আপনার কথা আসতেছে না স্যার। আপনার লেফট হয়ে গেছে স্যার ক্লাসরুম থেকে। ইনস্ট্রাকশন ছিল, তারপরে জি হচ্ছে স্যার, ওগুলো শুনছি স্যার, ওগুলো সবই শুনছি। আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে এখন হচ্ছে ইউজার প্রসেস এক্সিকিউটিং করবে, মানে সাপোজ ফর এক্সাম্পল একটা ইউজার প্রসেস এক্সিকিউটিং করতেছে, মাঝে হচ্ছে একটা সিস্টেম কল হইলো। সিস্টেম কল হওয়ার পরে কি হইলো? সিস্টেম কল হওয়ার পরে হচ্ছে মানে যখন সে ইউজার প্রসেস এক্সিকিউটিং করতেছিল তখন সে কোন মোডে ছিল? ইউজার মোডে। তার মোড বিট কত ছিল? 1, তাই না? জি স্যার। ওয়ান। তো পরবর্তীতে কি হবে? পরবর্তীতে একটা সিস্টেম কল হলো। সিস্টেম কল হওয়ার পরে সে হচ্ছে ইউজার মোড থেকে কার্নেল মোডে চলে আসলো। যখন সে ইউজার মোড থেকে কার্নেল মোডে যাবে তখন তার কি করতে হবে বলেন তো? তখন হচ্ছে তার মোড বিট 0 করতে হবে। তখন তার মোড বিট 0 করতে হবে, কারণ সে কোন মোডে চলে আসছে? কার্নেল মোডে চলে আসছে। তখন সে যতক্ষণ সে কার্নেল মোডে থাকবে ততক্ষণ তার মোড বিট কত থাকবে? 0 থাকবে। এখন মনে করেন এই অবস্থায় এসে কেউ দেখলো যে তার মোড বিট কত? 0। তো তখন সে দেখে কি বুঝতে পারবে আপনার সিস্টেমটা কোন মোডে কাজ করতেছে? কার্নেল মোডে কাজ করতেছে। বুঝতে পারছেন সবাই? ফাইন। জি এরপরে স্যার। হচ্ছে কি হচ্ছে, সে সিস্টেম কলটা এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে হচ্ছে এইটা তো এখন রিটার্ন করতে হবে সে যে কাজটা করছে। কিন্তু সে রিটার্নটা কই করবে? ইউজার প্রসেসে রিটার্ন করবে না? ইউজার প্রসেসে তো রিটার্ন করবে। তো ওই ইউজার প্রসেসে রিটার্ন করলে তখন তাকে কোন মোডে যাইতে হবে? ইউজার মোডে যাইতে হবে। তখন তার মোড বিট কত করতে হবে? যখন সে কার্নেল মোড থেকে ইউজার মোডে যাবে তখন তার মোড বিট কত করতে হবে? 1 ওয়ান করতে হবে। করতে হবে স্যার। হ্যাঁ, তো এই তো 1 করলে তখন সে কি করতে হবে? কার্নেল মোডে তার মোড বিট 0 ছিল। যখন সে সুইচ করবে ইউজার মোড থেকে কার্নেল মোড থেকে ইউজার মোডে তখন তার মোড বিট চেঞ্জ করে কত করতে হবে? 1 করতে হবে। তো এইভাবেই বেসিক্যালি অপারেটিং সিস্টেমটা কাজ করে থাকে। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, আমরা এখন করবো হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। যে প্রসেস আসলে এতক্ষণ আমরা বলতেছিলাম প্রসেস প্রসেস প্রসেস। প্রসেসটা বেসিক্যালি কি জিনিস এইটা হচ্ছে আমরা এখন জানবো। ঠিক আছে? তো প্রসেসটা হচ্ছে বেসিক্যালি প্রসেস ইজ আ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। মানে এই জিনিসটা সব সময় মাথার মধ্যে রাখতে হবে যে যে প্রোগ্রামটা হচ্ছে এক্সিকিউট অবস্থায় থাকে ওই প্রোগ্রামটাকে আমরা কি বলি? প্রসেস বলি। মনে করেন যেই প্রোগ্রামটা এক্সিকিউট অবস্থায় থাকে ওই প্রোগ্রামটাকে আমরা কি বলবো? প্রসেস বলবো। কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? না স্যার। এক্সিকিউট অবস্থায় থাকে মানে কি? মনে করেন আমি একটা এক্সাম্পল দিই। আপনারা কেউ ক্রিকেট খেলতেছেন, সাপোজ 5-6 জন মিলে ক্রিকেট খেলতেছেন। ঠিক আছে? ক্রিকেট খেলার মধ্যে মনে করেন ওই যে কি বলে আমরা দল দল করে খেলি না? মনে করেন টিম টিম করে খেলি। তো মনে করেন 11 জনে কি ব্যাট করে নাকি? ব্যাট তো 11 জনই করে না।
ব্যাট হচ্ছে কয়জন করে? ব্যাট হচ্ছে করে 10 হচ্ছে জন। 2 জন। বলে ব্যাট নাকি 10 জন করে, মাইট দিয়ে বেটা। মানে ক্রিজে ব্যাট করে কয়জন? এট এ 2 জন। টাইম, এট এ টাইম ব্যাট করে 2 জন। তার মানে ওই ওই 2 জনকে আমরা প্রসেস বলবো, বুঝতে পারছেন? আর বাদ বাকি যারা সবাই বসে আছে তারা তো কোনো কাজ করতেছে না, তাই না? তারা তো চুপচাপ বসে আছে। ওই যে ব্যাটিং যারা করতেছে না তারা তো কি করতেছে? চুপচাপ জি বসে স্যার, তারা আছে তো না বসে ড্রেসিং আছে। রুমে। জি স্যার। তো তারা তো এক্সিকিউট হচ্ছে না, তারা তো চুপচাপ বসে আছে। তো যেই সকল প্রোগ্রাম গুলা এক্সিকিউট হচ্ছে, যেই সকল প্লেয়ার গুলা শুধুমাত্র মাঠের মধ্যে ঢুকে খেলতেছে, তারাই হচ্ছে প্রসেস, বুঝতে পারছেন? মানে যেই সকল প্রোগ্রাম গুলা, আর বাদ বাকি গুলো হচ্ছে প্রোগ্রাম। বাদ বাকি গুলো যারা বসে আছে তারা হচ্ছে প্রোগ্রাম, মানে তারা হচ্ছে এখনো প্রসেস পর্যায়ে যায় নাই। কোনো একটা প্রোগ্রাম কখন প্রসেস পর্যায়ে যাবে? যখন ওইগুলো হচ্ছে এক্সিকিউট অবস্থায় থাকবে, ওই স্যার সকল প্রোগ্রাম গুলাকে আমরা প্রসেস বলতে পারবো। আমি কি বুঝাইতে পারছি প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কই? জি স্যার বুঝতে পারছি। এই দেখি কেউ একজন বলেন যে প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কই, বলেন তো কেউ একজন। স্যার আমি বলবো না অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, একজন বললেই হবে। স্যার প্রোগ্রামটা হলো স্যার, প্রসেসটা হলো স্যার হলো যে প্রোগ্রামগুলো স্যার এক্সিকিউট অবস্থায় আছে, রানিং হ্যাঁ হ্যাঁ অবস্থায় আছে, সেগুলো হলো ইয়ে কি জানো প্রসেস। আর হ্যাঁ, যেগুলো এক্সিকিউট অবস্থায় নাই সেগুলো প্রোগ্রাম। এক্স্যাক্টলি। তার মানে আমরা কি বলতে পারি? সকল প্রসেসিভ প্রোগ্রাম বা সকল না, সবাইকে আমরা বুঝতে পারছি। এই যে ছোটবেলা আমরা এরকম জিনিসপত্র পড়তাম না, যে কি সকল সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই যে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে পড়ছে। জি স্যার। কেমিস্ট্রিতে এইসব আজে বাজে জিনিসপত্র ছিল না। জি যে স্যার। তো আমরা এই সকল জিনিসপত্র হচ্ছে পড়তাম কেমিস্ট্রির জটিল সাবজেক্টে, কেমিস্ট্রির মতো জটিল একটা সাবজেক্ট। কেমিস্ট্রি কিন্তু খুব কঠিন সাবজেক্ট। আচ্ছা, তো এই আর কি এইগুলা। এখন হচ্ছে এটা হচ্ছে মানে প্রসেস। তো প্রসেসের প্রোগ্রাম, এই যে দেখেন প্রোগ্রামটাকে আমরা কি এন্টিটি বলতেছি? প্যাসিভ এন্টিটি। প্যাসিভ এন্টিটি মানে কি? সে হচ্ছে ডিরেক্ট কাজ করতেছে না, ডিরেক্ট এক্সিকিউট হচ্ছে না। আর প্রসেসটা কি আমার? অ্যাক্টিভ এন্টিটি। মানে কি? প্রসেসটা হচ্ছে আমার ডিরেক্ট এক্সিকিউট অবস্থায় আছে, এই জন্য ওইটাকে আমরা কি বলতেছি? অ্যাক্টিভ এন্টিটি বলতেছি। সবাইকে আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আমাদের আপাতত এতটুকু জানলেই চলবে যে প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে আপনার বেসিক ডিফারেন্সটা জানতে হবে, ঠিক আছে? ফাইন। তো এখন হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো হচ্ছে ওএস করে থাকে, মানে অপারেটিং সিস্টেম হচ্ছে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস করে থাকে এই প্রসেস ম্যানেজমেন্টের জন্য। প্রসেস ম্যানেজমেন্ট মানে কি? প্রসেস কাকে বলতেছিলাম আমরা? যেই সকল প্রোগ্রামগুলা এক্সিকিউট অবস্থায় আছে ওই সকলগুলাকে আমরা প্রসেস বলতেছিলাম, মনে আছে সবার? জি স্যার। তো এইগুলা মেনটেন করার জন্য হচ্ছে প্রোগ্রামগুলো হচ্ছে অনেক কাজ করে থাকে। আচ্ছা, তো এই প্রোগ্রামগুলো হচ্ছে অনেক অপারেটিং সিস্টেম হচ্ছে অনেক কাজ করে থাকে। কি কি টাইপের কাজ করে এই ম্যানেজমেন্ট করার জন্য? ফার্স্টে হচ্ছে ক্রিয়েটিং এন্ড ডিলিটিং বোথ ইউজার এন্ড সিস্টেম প্রসেস। কোন একটা প্রসেস চাইলে অপারেটিং সিস্টেম নতুন করে ক্রিয়েটও করতে পারে, চাইলে হচ্ছে কোনো সে প্রোগ্রামগুলোকে কি করে দিতে পারে, ওই যেখান থেকে এক্সিকিউট হচ্ছিল ওইখান থেকে ডিলিটও করে দিতে পারে, সাসপেন্ড করতে পারে বা রিজিউম করতে পারে। সাসপেন্ড আর রিজিউমের মধ্যে ডিফারেন্সটা কি বলেন তো? এই আমার কথা কি শুনতেছেন সবাই? স্যার স্যার আরেকবার বলেন। বলতেছিলাম সাসপেন্ড আর রিজিউমের মধ্যে ডিফারেন্সটা কি? সাসপেন্ড মানে তো স্যার কেটে দেওয়া, আর রিজিউম মানে স্যার চালু করা নতুন ভাবে। রিজিউম মানে নতুন ভাবে না স্যার, যে প্রসেস আছে ওই প্রসেস থেকে আবার শুরু করা, যতটুকু পর্যন্ত আমি স্টপ রাখছিলাম। এক্স্যাক্টলি, এই যে ইমরিয়াজ খুব সুন্দর করে বলছে। সাসপেন্ড মানে কি? সাপোজ সে একটা প্রসেস হচ্ছে অফ করে দিতে, মনে করেন একটা হায়ার প্রায়োরিটির প্রসেস আসছে, হায়ার প্রায়োরিটির প্রসেস আসার পর সে মানে যেই প্রসেসটার কাজ করতেছিল ওই প্রসেসটা অফ করে রাখছে, অফ করে রেখে ওই হায়ার প্রায়োরিটির প্রসেসটা এক্সিকিউট করতেছে আর কি। তো সে ওই যে যেই জায়গায় কাজটা অফ করছে সে চাইলে ওই প্রোগ্রামটা সাসপেন্ড করে দিতে পারে, মানে ওই প্রোগ্রামটা ওইখানেই শেষ, ওই প্রোগ্রামের কাজটা আর করবে না। অথবা কি করতে পারে সে রিজিউম, এইটাকে বলা হয় সাসপেন্ড, মানে যেইখানে ছিল ওইখান থেকে হচ্ছে ওই প্রোগ্রামটা ইয়ে করবে না, মানে কন্টিনিউ করবে না পরবর্তীতে আর কি। বাট রিজিউম জিনিসটা কি? রিজিউম জিনিসটা হচ্ছে যে যে মনে করেন ওই হায়ার প্রায়োরিটির প্রসেসটা যখন কাজ শেষ হয়ে যাবে
সে ওই মানে যেখানে ওই কাজটা রেখে সে ওই হায়ার প্রায়োরিটির কাজটা করছিল, সে ওই পূর্বের পজিশনে গিয়ে ওই কাজটা থেকে হচ্ছে আবার শুরু করে আর কি। এইটাকে বলা হয় হচ্ছে রিজিউম। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে কোনটাকে সাসপেন্ড বলি কোনটাকে রিজিউম বলি? ওইখান থেকে যদি সে শুরু করতে পারে তাহলে ওটাকে বলা হয় হচ্ছে রিজিউম প্রসেস। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো সে অপারেটিং সিস্টেম চাইলে হচ্ছে এই কাজটা করতে পারে। ঠিক আছে, ফাইন। এরপরে কি, প্রোভাইডিং মেকানিজম ফর প্রসেস সিনক্রোনাইজেশন। তো প্রসেস সিনক্রোনাইজেশন জিনিসটা কি? এই যে প্রসেস সিনক্রোনাইজেশন, প্রোভাইডিং মেকানিজম ফর প্রসেস কমিউনিকেশন, ডেডলক হ্যান্ডলিং, এই সকল জিনিসপত্রগুলো হচ্ছে আপনাদের নিয়ে প্রত্যেকটা একটা চ্যাপ্টার আছে। আমি খালি জাস্ট ডেফিনেশন গুলা বলি যে প্রসেস সিনক্রোনাইজেশনটা কি। তো প্রসেস সিনক্রোনাইজেশনটা কি জিনিস? প্রসেস সিনক্রোনাইজেশন হচ্ছে যে মনে করেন সিনক্রোনাইজেশন হচ্ছে যে যখন দুইটা প্রসেস সিমালটেনিয়াসলি কাজ করে তখন হচ্ছে কিছু কিছু প্রবলেম হয়। ওই যে মনে করেন যখন ইয়ের মধ্যে ওই যে ক্রিকেট খেলার কথা বলতেছিলাম, মনে আছে? ক্রিকেট খেলার এক্সাম্পল দিচ্ছিলাম যে জি স্যার। ক্রিকেট খেলা কি করে, দুইজন ব্যাটসম্যান একই সাথে খেলে না, তাই না? জি তো স্যার। ওই দুইজন ব্যাটসম্যান যখন একই সাথে খেলে তখন তো কিছু কিছু ঝামেলা হয় না? কিরকম ঝামেলা হয়? যে দুইজন ব্যাটসম্যান মনে করেন ইয়ে করলো, ভুল কল দিল, মানে একজন আরেকজনকে ভুল কল দিল, তারা কি হয়ে যায়, রান আউট হয়ে যায় না? জি স্যার। তো এখন যদি একজন ব্যাটসম্যান খেলতো, এই রান আউটের কি হওয়ার কোনো সম্ভাবনা ছিল, বা রান আউটের হওয়ার কি কোনো পসিবিলিটি ছিল খুব বেশি? না স্যার, কম থাকতো পসিবিলিটি। তখন হচ্ছে একবারে জিরোর কাছাকাছি চলে যেত মানে পসিবিলিটিটা। তো জি স্যার। জিনিসটা হচ্ছে ঠিক এরকম, মানে যেখানে দুইজন ওইখানে হচ্ছে একটা একটা ঝামেলা থাকবে। তো প্রসেস সিনক্রোনাইজেশন জিনিসটা হচ্ছে ঠিক এরকম, যে আপনার যখন দুইটা প্রসেস আসবে, দুইটা প্রসেস একই সাথে এক্সিকিউট করবে। একই সাথে এক্সিকিউট করা মানে কি, ওই যে আপনারা, আমি একটু আগে তো বললাম যে প্রসেস কাকে বলি, যে প্রোগ্রাম গুলা যখন দুইটা প্রোগ্রাম যখন একই সাথে এক্সিকিউট করবে তখনই তো জিনিসটাকে প্রসেস বলবো আমরা। তো তখন হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের সিনক্রোনাইজ করতে হবে। বুঝতে পারছেন? দুইটার মধ্যে হচ্ছে আমাদের সিনক্রোনাইজ করতে হয়। তো কিরকম সিনক্রোনাইজ করতে হয়, কিরকম প্রবলেম হইতে পারে? প্রবলেম হইতে পারে হচ্ছে এরকম যে এইটাকে বলা হয় হচ্ছে কিভাবে বুঝাবো, কমিউনিকেশন প্রবলেম হইতে পারে আর কি। এই জিনিসটাকে আর কি এইভাবে যদি রিপ্রেজেন্ট করা যায়। সাপোজ আরো এক্সাম্পল দেওয়া যায়। এক্সাম্পল হিসেবে ধরেন আপনি হচ্ছে ইয়ের ব্যবসা করতেছেন, মানে এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টারই আছে প্রসেস সিনক্রোনাইজেশন। মনে করেন আপনি হচ্ছে আলুর ব্যবসা করতেছেন, ঠিক আছে? আলু না, আনারসের ব্যবসা করতেছেন। আপনি হচ্ছেন, আপনার দুইজন কর্মী আছে, ঠিক আছে? আপনার দুইজন কর্মী আছে। একজন কর্মী হচ্ছে আনারস স্টক করে, আরেকজন কর্মী হচ্ছে আনারস বেচে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে মাঝখানে বসে আছেন যে ইয়া করার জন্য। তো ওই আনারস ইয়েটা যদি এট এ টাইম কাজ করে, মানে দুইটা প্রসেস যদি এট এ টাইম কাজ করে, তখনই হচ্ছে আপনার সিনক্রোনাইজ করার দরকার পড়ে। তো এট এ টাইম কাজ করে মানে কি, সাপোজ ওই যে স্টক করতেছে আগে থেকে আপনার 3টা আনারস স্টকের মধ্যে ছিল। তো যে স্টক করতেছে সে হচ্ছে মনে করেন একটা আনারস রাখলো, হ্যাঁ, এট এ টাইম। এই দুইটা কাজ কিন্তু এট এ টাইম হবে। আর ওইখান থেকে যে বিক্রি করতেছে সে এট এ টাইম ওইখান থেকে একটা আনারস বিক্রি করে ফেললো। তার মানে যে আনারস বিক্রি করতেছে সে এখন কয়টা গুনবে, যে ওইটার মধ্যে কয়টা আনারস আছে, ওই ইয়ার মধ্যে স্টোরেজের মধ্যে কয়টা আনারস আছে। আমি আবার বলি, আগে থেকে 3টা আনারস আপনার ওই স্টোরের মধ্যে ছিল। তো থাকার পরে কি হয়েছে, এট এ টাইম দুইটা, মানে যে হচ্ছে আনারস, একজন হচ্ছে আনারস বিক্রি করে, একজন হচ্ছে আনারস স্টোর করে। তো তারা দেখে গেছে যে 3টা আনারস আছে। তো এট এ টাইম কি হয়েছে, মানে দুইজন একই সাথে ওই যে আনারস স্টোর করতেছিল সে একটা আনারস ভিতরের মধ্যে রাখলো। আর ওই পাশ থেকে একজন কি করলো, একই সাথে, মানে এই দুইটা কাজ একই সাথে হয়েছে। তো ওইখান থেকে কি করতেছে, একটা আনারস বিক্রি করে ফেলতেছে। তো যে আনারসটা বিক্রি করছে সে দেখবে যে ওই স্টকের মধ্যে কয়টা আনারস আছে। খুব দ্রুত বলেন তো দেখি, পারেন কিনা? স্যার দুইটাই তো সেম থাকবে কারণ সাইমালটেনিয়াসলি হচ্ছে। এই দুইটা সেম থাকবে কেমনে? যদি যদি যে বিক্রি করে সে দেখবে একটা কমে গেছে স্টকে, কারণ যে বিক্রি করে সে দেখবে একটা কমে গেছে, মানে 3টা ছিল। সে দেখবে একটা কমে গেছে, মানে 3টা ছিল 2টা হয়েছে, তাই না? জি স্যার। আর যে স্টক করতেছে সে দেখবে কি একটা বেড়ে গেছে, বেশি গেছে, মানে 4টা। মানে এই যে দেখেন দুইজনের কাছে দুইটা আলাদা হিসাব চলে গেছে না?
তো এই যে এই প্রবলেম গুলো অ্যারাইজ করে যখন হচ্ছে এট এ টাইম কোনো দুইটা প্রসেস কাজ করে, তো এই সকল জিনিসগুলোকে এইটাকে বলা হয় হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন। আমি কি বুঝাইতে পারছি যে প্রসেস সিনক্রোনাইজেশনটা কি জিনিস? তো এই জিনিসটা সলভ করার জন্য হচ্ছে বিভিন্ন মেকানিজম আছে। এই যে মনে করেন বিভিন্ন মেকানিজম গুলাই হচ্ছে অপারেটিং সিস্টেমটা করে প্রোভাইড করে থাকে, যেন দুইটা প্রসেস আমার সেম টাইমে এট এ টাইম একই সাথে না করতে পারে, কোনো ভ্যালু আপডেট না করতে পারে। বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে এই ব্যাপারে যে প্রসেস সিনক্রোনাইজেশনটা কি জিনিস? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এরপর আসতেছে কি প্রোভাইড মেকানিজম ফর প্রসেস কমিউনিকেশন। প্রসেস কমিউনিকেশন মানে কি? মানে হচ্ছে আপনার দুইটা প্রসেস যখন এট এ টাইম এক্সিকিউট করবে, তখন একটা প্রসেস আরেকটা প্রসেসের উপরে, একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামের উপরে ডিপেন্ডেন্ট হইতে পারে। কিরকম? আপনারা কখন হচ্ছে ক্লাস নিয়ে কাজ করছেন যে মানে দুইটা উইন্ডো একই সাথে হচ্ছে ওপেন রেখে কাজ করছেন, কখন আপনারা প্রজেক্ট ডেভেলপ করছেন এরকম যে একটা দিয়ে না করলেন, মনে করেন কোনো চ্যাট সার্ভার বানাইছেন, কখনো চ্যাট সার্ভার বানাইছেন আপনারা, যে চ্যাট সার্ভার হচ্ছে কি হয় যে পিএইচপি তে কখনো চ্যাট সার্ভার বানাইছেন, ওইখানে কি হয় যে দুইটা ট্যাব ওপেন করে আলাদা আলাদা একসাথে হচ্ছে চ্যাট করা যায়, দেখবেন যে এরকম চ্যাট সার্ভার আছে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে এটা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা প্রসেস ক্রিয়েট করছেন, একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কমিউনিকেট করতেছে এরকম করে। তো এই প্রসেস কমিউনিকেশনের ব্যাপারটা আমরা হচ্ছে দেখবো আরো ইন্টারলি ইন ডিটেইলস আর কি, জিনিসপত্রগুলো দেখবো, ঠিক আছে? তো ওই চ্যাট সার্ভারটা কিভাবে কাজ করে, দুইজনে একটা সেম মেমোরি শেয়ার করে, ওই মেমোরিতে আর কি ডেটাগুলো পাস হয়। তো এই জন্য হচ্ছে আমার প্রসেস কমিউনিকেশনের দরকার। তো লাস্টে আসছে কি ডেডলক হ্যান্ডেলিং। তো প্রসেসগুলো কি করে? ডেডলক হ্যান্ডেলিং করে থাকে, মানে প্রসেসগুলোর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন সময় ডেডলক হইতে পারে, ডেডলক ক্রিয়েট হইতে পারে। তো ডেডলক কি জিনিস? ডেডলকটা হচ্ছে যে এই যে এখানে যে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা কিওয়ার্ড পড়াচ্ছি, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমাদের চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই যে আমরা আমাদের যদি এগুলা দেখি, আমাদের একটা ইয়ে আছে না, এই যে এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে আমাদের আউটলাইন আর কি, আমরা কি কি পড়াবো মিডের আগে, কি কি পড়াবো মিডের পরে, এই যে। তো এই যে দেখেন এই যে আমি এই যে এখন প্রসেস সিনক্রোনাইজেশন পড়াইলাম একটু আগে, এই যে দেখেন ক্লাসিক্যাল প্রবলেমস অফ সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশন প্রবলেম, এই যে এটা হচ্ছে একটা চ্যাপ্টার, প্রসেস সিনক্রোনাইজেশন, এইটা একটা চ্যাপ্টার আছে, এগুলো আমরা দেখবো। এরপরে হচ্ছে পড়াইলাম হচ্ছে প্রসেস কমিউনিকেশন, এটা হচ্ছে আমরা আগেই দেখবো। এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, ঠিক আছে? কি ব্যাপার, বানান তো ভুল লাগছে। তো এগুলা মানে এগুলা নিয়ে হচ্ছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে চ্যাপ্টারই আছে, ঠিক আছে? তো এইখানে ইন ডিটেইলস যদি নাও বুঝতে পারেন, এগুলা নিয়ে অত টেনশন নেওয়ার দরকার নাই, এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা বুঝতে পারবো, এটাই আর কি দেখাতে চাইলাম। তো ডেডলক হ্যান্ডেলিং করে থাকে। তো ডেডলকটা কিভাবে, ডেডলক জিনিসটা কি? ডেডলক জিনিসটা হচ্ছে সাপোজ ডেডলক জিনিসটা কি? ডেডলক জিনিসটা হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনাদের ক্লাসে তিনজন ফ্রেন্ড আছে, এ বি সি, এই তিনজন ফ্রেন্ড আছে। তো তিনজন ফ্রেন্ড কি করতে চাচ্ছে? তিনজন ফ্রেন্ড মনে করেন বলতে চাচ্ছে যে এ হচ্ছে বি এর কাছে টাকা পায়, বি হচ্ছে সি এর কাছে টাকা পায়, সি হচ্ছে এ এর কাছে টাকা পায়। আমি আবার বলি, আপনাদের ক্লাসে তিনজন ফ্রেন্ড আছে, মনে করেন ইমরিয়াজ, আরমান, আর হচ্ছে আর কাকে দেখতে পাচ্ছি, আয়শা। ইমরিয়াজ, আরমান, আয়শা, ঠিক আছে? এই তিনজন হচ্ছে আপনাদের ক্লাসের ফ্রেন্ড। ইমরিয়াজ হচ্ছে আরমানের কাছে টাকা পায়, আরমান হচ্ছে আয়শার কাছে টাকা পায়, আয়শা হচ্ছে ইমরিয়াজের কাছে টাকা পায়, ঠিক আছে? তো জিনিসটা কি একটা লুপের মতো ক্রিয়েট হয়েছে না? জি স্যার, একটা এখন সাইকেলের মতো। একটা সাইকেলের মতো ক্রিয়েট হয়েছে। এখন মনে করেন আরমানের কাছে টাকা চাইলো, ইমরিয়াজ হচ্ছে আরমানের, ইমরিয়াজ কার কাছে জানি টাকা পেতো, আরমানের কাছে না? হ্যাঁ। তো এখন হচ্ছে কি হইলো, ইমরিয়াজ হচ্ছে আরমানের কাছে টাকা চাইলো। এখন আরমান বললো কি, আমি তো আয়শার কাছে টাকা পাই, আয়শা যদি আমাকে টাকাটা দিয়ে দেয় আমি তোরা টাকা দিয়ে দিব, ঠিক আছে? তো আরমান কি করলো, আরমান হচ্ছে এই ফাঁকে আবার আয়শার কাছে টাকা চাইলো। আয়শা কি বললো? আয়শা বললো আমি তো ইয়ার কাছে টাকা পাই, ইমরিয়াজের কাছে টাকা পাই, ইমরিয়াজ টাকাটা পাইলে আমি তোরে দিয়ে দিব। তো ইমরিয়াজের কাছে যখন যাবে জিনিসটা, ঠিক আছে, ইমরিয়াজ বলবে আমি তো আরমানের কাছে টাকা পাই, আরমান টাকাটা পাইলে আমি দিয়ে দিব। তো এই যে দেখেন একটা
প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে না? এই টাকা কি জীবনে কেউ পাবে? 3 জনের টাকা কি মানে জীবনে উদ্ধার হওয়া সম্ভব? আমি কি বুঝাইতে পারছি সিচুয়েশনটা? বুঝতে পারছি স্যার। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে ডেডলক। আমি কি কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? এই যে যে সিচুয়েশনটা, এইগুলা হচ্ছে প্রসেসের মধ্যেও হয়। ধরেন P1 P2 P3 তিনটা প্রসেস আছে। P1 প্রসেসের উপরে P2 ডিপেন্ডেন্ট, P2 প্রসেসের উপরে P3 ডিপেন্ডেন্ট, P3 প্রসেসের উপরে P1 ডিপেন্ডেন্ট। তো এই যে একটা সাইকেলের মতো যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন কি হবে? তখন হচ্ছে এই ডেডলক কন্ডিশনটা ক্রিয়েট হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারতেছি? জি স্যার। তো তো এই যে এই ডেডলক কন্ডিশন যেন কখনো ক্রিয়েট না হয়, ঠিক আছে? এই ডেডলক কন্ডিশনটা যেন কখনো ক্রিয়েট না হয়, এইটার জন্যই হচ্ছে ওএস বিভিন্ন রকম মেকানিজম প্রোভাইড করে থাকে। তো ওএস হচ্ছে কি কি টেকনিক অবলম্বন করে, কিভাবে হচ্ছে আমরা এই ডেডলক কন্ডিশন গুলো হ্যান্ডেল করতে পারি, এইটা নিয়ে পুরো আলাদা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে আমরা মিডের পরে পড়বো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের সবকিছুই আছে। এতটুকু মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট করে থাকে। তো ওএস গুলো হচ্ছে কিভাবে মেমোরি। স্যার আপনার আবার মাইক চলে গেছে স্যার। জি স্যার, ক্লিয়ার শুনতেছি। আচ্ছা একটু ওয়েট করেন, আমি 1 মিনিট একটু আসছিলাম। মনে হয় একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করতে যায়, ওই প্রোগ্রামটা পুরাপুরি ভাবে আপনার কোন জায়গায় আসতে হয়? মেইন মেমোরিতে আসতে হয় না? তো ওএস তো হচ্ছে মেইন মেমোরি থেকেও মানে মেইন মেমোরিকেও করতে হয়। তো কিভাবে মেইন মেমোরির কাজগুলো করে থাকে? তো কিপ ট্র্যাক অফ হুইচ পার্টস অফ মেমোরি আর কারেন্টলি বিং ইউজড এন্ড বাই হুম। মানে কোন আপনার মেইন মেমোরির কোন অংশটা এখন হচ্ছে এক্সিকিউট হচ্ছে এবং ওই অংশটা কে ইউজ করতেছে। ডিসাইডিং হুইচ প্রসেস এন্ড ডেটা টু মুভ ইনটু এন্ড আউট অফ মেমোরি। তারপরে হচ্ছে আপনার কোন প্রসেসটা মেমোরিতে থাকবে, কোন প্রসেসটা মেমোরি থেকে বের হয়ে যাবে, এই সকল জিনিসপত্রগুলো কে ডিসাইড করে? ওএস। অ্যালোকেটিং এন্ড ডিঅ্যালোকেটিং মেমোরি স্পেস অ্যাজ নিডেড। মনে করেন আপনি চাইলে হচ্ছে কোনো একটা প্রসেসকে মেমোরি অ্যালোকেটও করতে পারেন, ওএস এর মাধ্যমে কোনো একটা প্রসেসকে ডিঅ্যালোকেটও করতে পারেন। তো অ্যালোকেট ডিঅ্যালোকেট কিভাবে করি আমরা? মনে করেন আপনি কোনো একটা মুভি বলতেছি, গেমস ইনস্টল করতে চাচ্ছেন, বাট আপনার পিসিতে যথেষ্ট পরিমাণ জায়গা নেই। তখন আপনাকে ওএস কি করে? ওএস বলে দেয় না যে আপনার পিসিতে যথেষ্ট পরিমাণ জায়গা নাই, আপনি এইটা কি করতে চান কিনা? মনে করেন যদি করতে চান, তাহলে হচ্ছে আপনার স্পেস ফ্রি করা লাগবে, এরকম একটা মেসেজ দেয় না আমাদের অপারেটিং সিস্টেম থেকে? জি স্যার। মনে করেন যেই ড্রাইভে ধরেন যেই ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছেন ওই ড্রাইভে আপনার ফাঁকা জায়গা নেই, তখন আপনাকে কিন্তু এরকম একটা মেসেজ দেয়। তো আপনি হচ্ছে অ্যালোকেটিং বা ডিঅ্যালোকেটিং মেমোরি স্পেস অ্যাজ নিডেড, মানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কোনোটাকে হচ্ছে মেমোরি অ্যালোকেটও করতে পারেন, ডিঅ্যালোকেটও করে দিতে পারেন। মানে যেখানে আছে ওইখান থেকে হচ্ছে মেমোরি ডিলিট করে দিতে পারেন। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে, কোনো কনফিউশন আছে এতটুকুতে? সবাইকে আমরা এতটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ফাইন, গেল। এরপরে দেখেন স্টোরেজ ম্যানেজমেন্ট। মানে এই যে একটু আগে যেটা বললাম যে ওএস হচ্ছে বিভিন্ন স্টোরেজ, মনে করেন আপনার বিভিন্ন জিনিসপত্র ফাইল এগুলো হচ্ছে স্টোরেজ করে রাখে। তো কিভাবে স্টোরেজ করে রাখে? ক্রিয়েটিং এন্ড ডিলেটিং ফাইলস এন্ড ডিরেক্টরি। মানে এটা হচ্ছে স্টোরেজটা হচ্ছে ফাইল আর ডিরেক্টরি নিয়েই কাজ করে। তো ক্রিয়েটিং এন্ড ডিলিটিং ফাইলস এন্ড ডিরেক্টরিজ, মানে ফাইল মানে কি? ফাইল মানে হচ্ছে বিভিন্ন টেক্সট ফাইলগুলো, ডিরেক্টরি মানে কি? ফোল্ডার গুলা। তো এখানে হচ্ছে সে ওএস চাইলে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ক্রিয়েটও করতে পারে, বিভিন্ন জিনিসপত্র ডিলিটও করতে পারে। অপারেটিং সিস্টেম থেকে আপনি চাইলে কোনো জিনিসপত্র ক্রিয়েটও করতে পারেন, ডিলিটও করতে পারেন। প্রিমটিভস টু ম্যানিপুলেট ফাইলস এন্ড ডিরেক্টরিজ। আপনি চাইলে কোনো ফাইলে ওই আমি একটা টেক্সট ফাইল ওপেন করে চাইলে কি করতে পারি? নতুন কিছু রাইট করতে পারি, রাইট করে সেভ করতে পারি, অথবা ওই ডিরেক্টরিটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। মানে এই সি ডিরেক্টরিতে মানে সি ফোল্ডারে সি ড্রাইভে ছিলাম, ওই সি ড্রাইভ থেকে ওইটা ডি ড্রাইভে নিয়ে গেলাম, এরকম হতে পারে। ম্যাপিং ফাইলস অনটু সেকেন্ডারি স্টোরেজ, মানে কি? ওই যে একটা ফাইল আরেকটা ফাইল থেকে, ওই যে ফাইলটা মনে করেন এক জায়গায় আছে আপনার অলরেডি, আপনি চাইলে ওই ফাইলটাকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ব্যাকআপ ফাইলস অনটু স্টোরেবল স্টোরেজ মিডিয়া, ওই যে আপনি চাইলে হচ্ছে ওই ফাইলটার ব্যাকআপও করে রাখতে পারেন। তো এই সকল জিনিসপত্র হচ্ছে স্টোরেজের কাজগুলো হচ্ছে ওয়েস করে থাকে, এগুলো দেখে নেবেন। ম্যাস স্টোরেজ ম্যানেজমেন্ট, এই সকল জিনিসপত্র একটু দেখে নেবেন আর। তো এই আর কি। আচ্ছা এটা লাগবে না। আচ্ছা, প্রোটেকশন আর সিকিউরিটি, এটার ডিফারেন্স আছে একটা। তো আপনারা কি কি জানেন প্রোটেকশন আর সিকিউরিটির মধ্যে ডিফারেন্স কি?
সিকিউরিটি কি জিনিস, প্রোটেকশন কি জিনিস, এটা কি আপনারা জানেন কেউ? স্যার ডিসক্রাইব, দুটো তো একই টাইপের মনে হচ্ছে স্যার। দুইটা একই টাইপের, অলমোস্ট সেম, বাট একটু ডিফারেন্সটা কি? সিকিউরিটিটা হচ্ছে যে বাবা আপনার সিকিউরিটিটা কি, সিকিউরিটিটা হচ্ছে মনে করেন আপনার যে পিসি উইন্ডোজ ফায়ারওয়াল আছে না আমাদের প্রত্যেকের পিসিতে, যারা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, উইন্ডোজ ফায়ারওয়ালটা হচ্ছে আপনার উইন্ডোজের সিকিউরিটি সিস্টেম। সিকিউরিটি সিস্টেমটা কি? সে হচ্ছে আপনার পিসিটাকে বাইরের বিভিন্ন রকম অ্যাটাক থেকে রক্ষা করে, মানে ভাইরাস, ওর্মস, এই যে বিভিন্ন জিনিসপত্রগুলো, আনওয়ান্টেড ফাইলগুলো থেকে আপনার পিসিটাকে রক্ষা করে, এইটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি। আর প্রোটেকশন জিনিসটা কি? প্রোটেকশনটা হচ্ছে আমরা নিজেরা দিই, আমরা ইউজাররা যেটা দেই ওটা হচ্ছে প্রোটেকশন। কিরকম? যে আপনি মনে করেন আপনার একটা স্পেসিফিক ফাইল আছে, একটা স্পেসিফিক ফোল্ডার আছে, আপনি কি করে রাখেন? ওইটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখেন অনেক সময় আমরা, যে ওইটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি, তো ওইটাকে বলা হয় হচ্ছে প্রোটেকশন। বা আমরা অপারেটিং সিস্টেমে ঢোকার আগে কি দিয়ে রাখি? আমাদের প্রত্যেকেরই অপারেটিং সিস্টেমে ঢোকার আগে কি একটা পাসওয়ার্ড থাকে না? সবাইকে আমরা বুঝতেছি আমার কথাগুলো, কি বুঝতেছেন সবাই? তো পাসওয়ার্ড থাকে না, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রোটেকশন। বুঝতে পারছেন? তো এই যে এইখানে দেখেন, এখানে কি লিখছে? এনি মেকানিজম প্রোটেকশনে, এনি মেকানিজম ফর কন্ট্রোলিং অ্যাক্সেস অফ প্রসেসেস অর ইউজার্স টু রিসোর্সেস। মানে কোন একটা রিসোর্সে যদি আপনি ইউজারটা রেস্ট্রিক্টেড করে দেন বা কন্ট্রোল করে দেন, ওইটাকে বলা হয় হচ্ছে প্রোটেকশন। মনে করেন আপনার পিসির পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পিসিটাকে রেস্ট্রিক্টেড করে দিলেন, যে এইটার মধ্যে হচ্ছে আমি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, বা আপনি পাসওয়ার্ডটা যাকে দিবেন শুধুমাত্র সেই ইউজারই ঢুকতে পারবে, তো এইটাকে বলা হয় হচ্ছে প্রোটেকশন। আর সিকিউরিটি জিনিসটা কি? সিকিউরিটি জিনিসটা হচ্ছে বাই ডিফল্ট আপনার পিসির মধ্যে থাকে, যে আপনার পিসিতে আপনি যখন অপারেটিং সিস্টেম ইনস্টল দিচ্ছেন তখন ওইটার মধ্যে বাই ডিফল্ট হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল ইনস্টল থাকে। উইন্ডোজ ফায়ারওয়াল ইনস্টল থাকলে কি হয়? যে ওইটার মধ্যে হচ্ছে বাইরে থেকে কোনো কিছু যেন এসে অ্যাটাক না করতে পারে, আপনার ইনফরমেশন হ্যাক করে নিয়ে না যেতে পারে, চুরি না করতে পারে আপনার কোনো ইনফরমেশন, এইটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি। আমি কি বুঝাইতে পারছি দুইটার মধ্যে ডিফারেন্সটা? কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, আরো কি কোনো কনফিউশন আছে কারো? কারো কি কোনো কনফিউশন আছে দুইটার মধ্যে ডিফারেন্সটাকে আমরা সবাই আইডেন্টিফাই করতে পারছি? তাহলে প্রোটেকশন বলতে কি, আমার পিসিতে কেউ অ্যাক্সেস নিতে চাইলে আমি অ্যাকসেপ্ট করলে তখন এটা সিস্টেমটা প্রোটেকশন? হ্যাঁ, মানে আপনার পিসিতে যদি আপনি অ্যাক্সেস নিতে চান বা ইয়া করতে, মানে আপনার পিসির জন্য আপনি যা যা করতেছেন ওইটা হচ্ছে প্রোটেকশন। বুঝতে পারছেন? মানে আপনি যেগুলা মনে করেন ইয়া করতেছেন, আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি কোন স্পেসিফিক ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতেছেন, আপনি কোন স্পেসিফিক ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে রাখতেছেন, এইটা হচ্ছে প্রোটেকশন। আর সিকিউরিটি হচ্ছে বাই ডিফল্ট আপনার পিসির মধ্যে থাকবেই। আমি কি বুঝাইতে পারছি রিয়াজ? জি স্যার। আচ্ছা ফাইন, এটা গেল। এই আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষের পর্যায়ে। ক্লায়েন্টস, এই যে ল্যান ওয়ান ম্যান, এগুলা কি পড়াইতে হবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলো আমরা সবাই জানি না? জানি সবাই না জানি না? হ্যাঁ, থিওরিটা এই তো আমাদের বললাম তো, মিডের আগে হচ্ছে সবই থিওরি। 80% মতো থিওরি মিডের আগে, 90% মতো থিওরি, আর 10% হচ্ছে ম্যাথমেটিক্যাল আছে। হ্যাঁ, মানে লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি, অ্যাডভান্টেজ কি, কারা ইউজ করে, এগুলা। মনে করেন লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমি একটু করে বলি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি। মনে করেন লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে যে কি, কোন কাজে ইউজ করা হয় বলেন তো? লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে একটা সার্টেন সীমিত পরিসরে হচ্ছে ইউজ করা হয়, তাই না? আপনি আপনার বাসার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করলেন, আপনার পুরো বাসা, পুরো একটা বিল্ডিং, এইটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? এটার হচ্ছে একটা সার্টেন ইয়া আছে। লোকাল এরিয়া নেটওয়ার্কের হচ্ছে জি স্যার, শুনতে পাচ্ছি। লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে যে বললামই তো যে লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান। তো এটা হচ্ছে কি পরিমাণ মানুষ ইউজার কভার করে, তারপর হচ্ছে এইটার অ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে সীমিত পরিসরে হচ্ছে নেটওয়ার্কটা কভার করে। আপনি হচ্ছে সীমিত পরিসরে ওই নেটওয়ার্কটার মধ্যে যারা যারা আছে তাদের সাথে কানেক্টেড হইতে পারবেন, এটাই। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পুরো একটা সার্টেন নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে
ওটার লেন্থ কতটুকু, এই সকল জিনিসপত্র হচ্ছে আলাপ আলোচনা করবেন। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি পুরো একটা দেশের মধ্যে বা পুরো একটা ইয়ের মধ্যে হচ্ছে কভার করে। তো এই সকল জিনিসপত্রগুলো হচ্ছে আপনারা আর কি এখানে নিজেরা একটু দেখে নেবেন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অত বেশি না ইম্পর্টেন্ট না। তো এই আর কি, এগুলো হচ্ছে মানে থিওরিটিক্যাল, জানার জন্য জানা আর কি, ঠিক আছে? ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং তো আমরা জানি যে একজন সার্ভার থাকে আর ক্লায়েন্ট অনেক কিছু থাকতে পারে, এটা আমরা জানি না সবাই? ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং সম্পর্কে জানি সবাই? না স্যার, একটু বলেন স্যার। কেউ আমার সার্ভার কম্পিউটিং এ কি হয় তাহলে সবাই জানলো, কেউ একজন বলেন। স্যার একটা আবার বলেন, বুঝি নাই। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এ কি হয় এটা আমাকে কেউ একজন একটু এক্সপ্লেইন করেন। আমরা কি জানি সবাই ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এ কি হয়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, যেমন স্যার আমি যতটুকু বুঝি, আমরা যখন ফেসবুকে লগ ইন করি স্যার, আমরা যখন আর কি আমার ইমেল আর ইউজার পাসওয়ার্ডটা দেই, তখন তাদের আর কি সার্ভারে যেটা যায় এবং সে রিকোয়েস্ট করে অ্যাকচুয়ালি যে এই হ্যাঁ। ইউজার এই ইমেল আর পাসওয়ার্ড নামে কোনো অ্যাকাউন্ট এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেটা স্যার রিপ্লাই দেয়, পারমিশন দেয় এবং তারপর আমি ফেসবুকে ঢুকতে পারি স্যার। সেটা আমি এটাই বুঝি স্যার। আচ্ছা দেখেন, আমি হচ্ছে একবারে সোজা করে বলি যে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংটা কি। মনে করেন আমি হচ্ছি সার্ভার, আপনারা হচ্ছেন ক্লায়েন্ট, শেষ এইটাই। যে আমি হচ্ছি একলা পড়াচ্ছি সবাইকে, হ্যাঁ, ওই পড়ানোটা আপনারা সবাই ক্লায়েন্ট, আপনারা কি করতেছেন ওই পড়ানোটা রিসিভ করতেছেন না সবাই? তো এই যে এইটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, বুঝতে পারছেন? যে আপনারা, আমার কিন্তু একটা দুইটা ক্লায়েন্ট না থাকলেও আমার কিন্তু কাজ চলবে, কিন্তু সার্ভার ছাড়া কি ক্লাস কাজ চলবে? মনে করেন আমি ছাড়া কি কেউ ক্লাস নিতে পারবে? নিতে পারবেন। তো জিনিসটা হচ্ছে এরকমই ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংটা, মানে সার্ভার থাকবে আপনার একটা, ক্লায়েন্ট অনেকগুলো থাকতে পারে, মাঝে হচ্ছে একটা কি থাকবে, মাঝে হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে যেটার মাধ্যমে হচ্ছে তারা কানেক্টেড থাকবে, বুঝতে পারছেন? যেমন আমরা কোন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড আছি, এই যে গুগল মিট, গুগল মিট দিয়ে জি হচ্ছে স্যার। আমরা কানেক্টেড আছি। তো মিট দিয়ে কানেক্টেড থেকে আমি হচ্ছে আপনাদের কি দিচ্ছি, সার্ভিস দিচ্ছি। তো আমি হচ্ছে সার্ভার, আপনারা হচ্ছে সেই ক্লায়েন্ট যারা হচ্ছে এই গুগল মিটের মাধ্যমে কানেক্টেড হয়ে একজন একজনের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন। এই তো সার্ভার এক বা একাধিক থাকতে পারে, ক্লায়েন্টও এক বা একাধিক থাকতে পারে, এই সব এগুলো হচ্ছে আর কি বেসিক জিনিসপত্র। তো এখানে হচ্ছে সার্ভারের কাছে হচ্ছে ক্লায়েন্টরা মাঝে মাঝে রিকোয়েস্ট করে, তো সার্ভার হচ্ছে ওই অনুযায়ী ক্লায়েন্টকে কি করে, সাপোর্ট দেয়। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? কারো কি কোনো কনফিউশন আছে এখন? সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এই আর কি। তো আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়া লাগবে না। তো এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়লাম, কি কি ইম্পর্টেন্ট একটু লিখে নেন সবাই, হ্যাঁ, সবাই একটু লিখে নেন। জি স্যার, লিখতেছেন সবাই? লিখছি। আচ্ছা। এক মিনিট স্যার। জি স্যার, একটু বলেন। তো আমরা কি কি পড়লাম দেখেন, আমরা কিন্তু অনেক কিছুই পড়ছি, ঠিক আছে? তো এই সকল জিনিসগুলো লাস্টে গিয়ে বলা যাবে না স্যার একটা সাজেশন দেন, আমি যা পড়াই ওইগুলা থেকে ওইগুলাই আর কি। এখানে হচ্ছে ফার্স্টে পড়ছি যে মাল্টি প্রসেসর কি জিনিস, হ্যাঁ, মাল্টি প্রসেসরের অ্যাডভান্টেজ গুলা কি কি, টু টাইপসের মাল্টি প্রসেসর ছিল, অ্যাসিমেট্রিক সিমেট্রিক মাল্টি প্রসেসর কি জিনিস, এগুলার এক্সপ্লেনেশন গুলো। আচ্ছা, এটা কি অর্ধেক স্লাইড থেকে শুরু হয়েছে নাকি? এর আগে কি কিছু ছিল না? আপনাদের যে স্লাইডটা দিচ্ছে এটা কি এখান থেকে শুরু হয়েছে, কম্পিউটার সিস্টেম? দাঁড়ান তো, স্লাইডের মধ্যে মনে হচ্ছে স্যার শুধু মাল্টি প্রসেসরই লাগবে এই চ্যাপ্টার এখান থেকে? মাল্টি প্রসেসর আর ওই যে ইয়াটা? দাঁড়ান দাঁড়ান, আগে পড়াইছি তো আমি, এগুলা দেখাইছিলাম না? এটা তো এই চ্যাপ্টার থেকে, এই যে এইটা দেখেন, এই যে এইটা পড়বেন, এই যে ফিগারটা, 4 কম্পোনেন্টস অফ আ কম্পিউটার সিস্টেম, কিভাবে কানেক্টেড থাকে, কোনটার মধ্যে কি কি থাকে না থাকে, এগুলা দেখবেন। এরপরে হচ্ছে কম্পিউটার স্টার্ট আপ করার সময় কি কি লোড হয়, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম লোড হয়, কার্নেল প্রোগ্রাম লোড হয়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বলতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটার সিস্টেম অপারেশন কিভাবে কাজ করে।
এই যে স্টোরেজ হায়ারার্কি কি, মানে কোনটা থেকে কিভাবে স্টোরেজটা হচ্ছে চেঞ্জ হচ্ছে ওইটা। এরপর হচ্ছে ক্যাশ কি জিনিস, ক্যাশ কিভাবে কাজ করে, ক্যাশিং মেমোরি। এরপরে হচ্ছে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, যে মাল্টি প্রসেসর কাকে বলে, মাল্টি প্রসেসরের অ্যাডভান্টেজ গুলা কি কি। তারপর দুই টাইপের মাল্টি প্রসেসর আছে, অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসর, সিমেট্রিক মাল্টি প্রসেসর। দুইটার মধ্যে ডিফারেন্স কি কি, দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি কি, অ্যাডভান্টেজ গুলা কি কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। আমি কি বুঝাইতে পারছি? সবাই জি কি স্যার। লিখতে পারতেছেন? স্যার লিখতেছি, অনেক ফাস্ট তো স্যার, তাড়াতাড়ি জি, স্যার। লিখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে এই যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস স্ট্রাকচার, এটা কিভাবে মডার্ন কম্পিউটার কিভাবে কাজ করে বাবা, এই যে এটা। ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে সিমেট্রিক মাল্টি প্রসেসিং, এটা তো বললাম ডুয়েল কোর ডিজাইন লাগবে না, এটা লাগবে না, লাগবে না। এই যে মাল্টি প্রোগ্রামিং মাল্টিটাস্কিং খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্স কি জিনিসটা কি এটা। ঠিক আছে, এটা লাগবে না। এই যে অপারেটিং সিস্টেম অপারেশন খুব ইম্পর্টেন্ট, যে অপারেটিং সিস্টেম কিভাবে অপারেট করে, ডুয়েল মোড। ঠিক আছে, এই ফিগারটা সহ যেইভাবে আমি বর্ণনাটা বলছি ওইভাবে দিতে হবে, বলতে হবে। স্যার আবার স্যার এটা একটু বলেন। অপারেটিং সিস্টেমের অপারেশন, ডুয়েল মোড কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, ওই জিনিসটা বর্ণনা বলতে হবে, এই ফিগারটা দিয়ে বর্ণনা বলতে হবে যদি আসে। লিখছেন সবাই? জি স্যার। এরপর হচ্ছে প্রসেসের ডেফিনেশন, প্রসেস কাকে বলে এইটার ডেফিনেশন। এরপরে হচ্ছে যে এই যে ওএস কি কি কাজ করে থাকে, এই সবগুলা কাজই ওএস করে থাকে। প্রসেস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, মেমোরি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে সবই ওএস এর অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আর যদি আপনাদের আসে ওএস এর অ্যাক্টিভিটিস গুলো লিখতে, তখন আপনার এরকম করে লিখতে হবে প্রসেস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করে থাকে এগুলা লিখতে হবে, মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করে থাকে ওগুলা লিখতে হবে। তো আপনাদের যদি কোশ্চেন এইভাবে করে ওএস এর মাধ্যমে কিভাবে প্রসেস ম্যানেজমেন্ট আর মেমোরি ম্যানেজমেন্ট করতে পারেন, তখন আপনাকে পুরোটাই লিখতে হবে, মানে পুরোটা এক্সপ্লেন করে লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি কোশ্চেন কিরকম করে হইতে পারে? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। এরপর স্টোরেজ ম্যানেজমেন্ট, ম্যাস স্টোরেজ ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখবেন। সিকিউরিটি আর প্রোটেকশনের ডিফারেন্সটা কি এটা জানতে হবে। ল্যান ওয়ান ম্যান, এগুলা একটু করে দেখবেন, অত বেশি ইম্পর্টেন্ট না ল্যান ওয়ান ম্যান। আর এই তো ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, পিয়ার টু পিয়ার কম্পিউটিং। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে কি, একজন একজনের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে কি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে আপনারা সাপোজ স্টুডেন্ট হচ্ছে 20 জন, আপনাদের 20 জনে যদি ক্লাসে 20টা টিচার থাকতো, তাহলে কি করতে পারতো, প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে সার্ভ করতে পারতো, তাই না? বুঝতে পারছেন সবাই? তো জি স্যার। এইটাকে বলা হয় হচ্ছে পিয়ার টু পিয়ার কানেকশন, মানে প্রত্যেকের জন্য এক একটা করে টিচার বা অ্যালোকেট হবে, এইটাকে বলা পিয়ার টু পিয়ার কানেকশন। এটা তো এটা দেখবেন, আর কিছু নাই। ঠিক আছে, শেষ, আপনাদের এই চ্যাপ্টার শেষ। বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? চ্যাপ্টার প্রসেসেস। হ্যাঁ, এই যে এখন হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস নিয়ে কাজ দেখবো, যে প্রসেস গুলা কিভাবে কাজ করে না করে, এই সকল জিনিসপত্রগুলো আমরা হচ্ছে এখন দেখবো। এখানে হচ্ছে ইন ডিটেইলস বলা আছে। এই যে প্রসেস আমরা যে বলছিলাম যে এক্সিকিউট অবস্থায় থাকে, একটু আগে আমরা যে বলে আসছিলাম, যেগুলো জিনিসপত্র স্কিপ করতে এখানে বুঝতে পারবেন। ইন ডিটেইলস আমরা হচ্ছে এখন এখানে জিনিসগুলো দেখবো আমরা সবকিছু। আপনাদের সময় আছে আর কতক্ষণ? 10 মিনিট। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, অসুবিধা না। আমরা নেক্সট ক্লাসে যেই দিন করবো ইনশাল্লাহ, ওই জি নেক্সট স্যার, ক্লাসে next দেখাবো।